আপনি জানেন কি বাংলাদেশে প্রতিদিন কত শিশুর জন্ম হচ্ছে? প্রায় ৪,৪০০ শিশুর জন্ম নিচ্ছে। এবং বাংলাদেশে ১৮ বছরের নিচের যে জনসংখ্যা সে সম্পর্কে কি আপনার কোনো ধারণা আছে? একটা বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় যে বাংলাদেশে ১৮ বছরের নিচের জনসংখ্যা প্রায় মোট জনসংখ্যার ৩৪ ভাগ। তাহলে এখন চিন্তা করেন যে বিভিন্ন কোম্পানি তারা শিশুদেরকে লক্ষ্য করে তাদের কার্যক্রম, তাদের প্রোডাক্ট তারা তৈরি করছে। এমনকি মাদক ব্যবসায়ীরাও তারা শিশুদেরকে হাতিয়ার করছে, কারণ তারা প্রত্যেকে জানে যে কাস্টমার যত ছোট হবে, ব্যবসা তত দিন তত বেশি সফল থাকবে, তত বেশি সফল হবে। অধিকাংশ মণ্ডলী প্রোগ্রাম করছে বয়স্কদের জন্য, সব ধরনের কার্যক্রম বয়স্কদের জন্য তারা ডিজাইন করছে। অথচ জর্জ বার্না তার গবেষণায় তিনি দেখিয়েছেন যে ৩০ বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা প্রতি ১০০ জনে মাত্র ১০ জন লোক তারা যিশুর জন্য ইয়েস বলে। অথচ ৪ থেকে ১৪ বছর বয়সের মধ্যে ব্যক্তিরা প্রতি ১০০ জনে তারা প্রায় ৮৫ জন তারা যিশুর জন্য হাস্যচক সম্মতি প্রকাশ করে। আমরা আসলে কাগজের নৌকা বাদ দিয়ে ফেরি চালানোর কাজে ব্যস্ত হয়েছি, বা আমরা চেষ্টা করছি ফেরি চালানোর জন্য। সবচাইতে বেশি যে জায়গায় ফসল পাওয়া সম্ভব সেই জমি ফেলে রেখে আমরা কাটা বা পাথরের জমিতে ফসল বীজ বপন করবার জন্য আমরা চেষ্টা করছি। যিশু বলেছেন, শিশুদের আমার কাছে আসতে দাও, বাধা দিও না। আমরা অনিচ্ছাই হোক বা ইচ্ছাই হোক, আমরা তাদেরকে বাধা সৃষ্টি করছি আমাদের চূড়ান্ত অবহেলার মধ্যে দিয়ে। কিন্তু খেয়াল করেন, যিশু পরিষ্কারভাবে বলেছেন বয়স্কদেরকে তিনি শিশুদের মতো হতে বলেছেন, কোনো শিশুকে তিনি বয়স্ক হতে বলেন না। এর অর্থ এইটা দাঁড়ায় যে শিশুরা ইতিমধ্যেই কোয়ালিফাইড, তারা ইতিমধ্যেই যোগ্য, তাদের নার্চার করা দরকার, যেটা আমাদের এখন করা দরকার। ডক্টর বিনয় স্যামুয়েল তিনি বলেছেন যে শিশুদের অগাধ বিশ্বাস রয়েছে এবং তাদের মাটি এখনো নরম, তাদের মন এখনো নরম আছে। তাহলে যখন মাটি নরম এবং অগাধ বিশ্বাস আছে, তখনই তো আসলে বীজ বপন করার উপযুক্ত সময়। একজন ব্যক্তি প্রথম ১৩ বছরের মধ্যে তার মূল্যবোধ তৈরি হয়ে যায় এবং যখন সে ৪০ বছর বয়সে গিয়ে পৌঁছায়, তখন সে তার প্রথম ১৩ বছর বয়সের যে মূল্যবোধ সেই অনুসারেই সে আসলে জীবন যাপন করে, সেইটা আর কখনো বদলায় না। তাই প্রথম ১৩ বছরের মধ্যে, প্রথম ১৪ বছর, ১৩ বছর ১৪ বছরের মধ্যেই আসলে তাদের মাটি নরম থাকা অবস্থায় বীজ বপন করা দরকার। যদি আজকে আমরা জয় না করতে পারি, তাহলে অনেক বেশি আমাদের দেরি হয়ে যাবে। তাই চিলড্রেন্স মিনিস্ট্রি একটা ইমার্জেন্সি মিনিস্ট্রি। কিন্তু খেয়াল করেন, আজকের সানডে স্কুল কি সেই প্রয়োজনটা, সেই অভাবটা কি পূরণ করতে পারছে? মোটেও না। শুরুতে সানডে স্কুল একটা আন্দোলন ছিল, কিন্তু আজকে এটা একটা কার্যক্রম হয়েছে, যা শিশুদের বর্তমানের যে সমস্ত প্রয়োজন, চাহিদা, সেইটাকে আসলে কোনোভাবে পূরণ করতে পারছে না। কারণ ৫ দিন শিশুরা স্কুলের যে মানসিক চাপের মধ্যে থাকে পড়াশোনা নিয়ে, তারপরে ৬ষ্ঠ দিনে এসে বা ৭ম দিনে এসে আরেকটা স্কুল, যেটাকে আমরা বলি প্রথাগত সানডে স্কুল, যেটা তাদের মধ্যে ভীতি বেশি তৈরি করে, যত না বেশি তাদেরকে আনন্দ দেয় এবং শেখায়। দুই একটা মণ্ডলী তারা শিশুদের জন্য যদিও কাজ করছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা পদ মুখস্থ এবং বাইবেলের গল্প বলার মধ্যে সীমাবদ্ধ, আর বেশিরভাগ ক্ষেত্রে তারা মনোযোগী আসলে শিশুদেরকে বিনোদন দেওয়ার জন্য। দেখুন, বিনোদন কখনো শিশুদের জন্য ফাউন্ডেশন হতে পারে না। যখন তারা প্রকৃত জীবনে, তাদের ব্যক্তি জীবনে যখন প্রকৃতপক্ষে চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তখন ঈশ্বরের বাক্যই তাদেরকে রক্ষা করবে। কোনো অবস্থাতে বিনোদন তাদেরকে রক্ষা করবে না। বিনোদন আমাদেরকে ভঙ্গুর করতে পারে, এটা কখনোই শক্ত ফাউন্ডেশন তৈরি করতে পারে না। আমাদের দরকার যুগ উপযোগী, প্রার্থনা কেন্দ্রিক, একদল পুরুষ ও নারীর সমন্বয়ে গঠিত একটা চিলড্রেন্স মিনিস্ট্রি আন্দোলন। আমাদের দরকার শিশুদের জন্য একদল প্যাশনেট লোক, যাদের আত্মিকভাবে বোঝা আছে, তারা পরবর্তী প্রজন্মের জন্য আত্মিক বাবা মা হয়ে তাদের নিজস্ব অর্থ, তাদের প্রার্থনা, তাদের শ্রম তারা বিনিয়োগ করতে চায়। কারণ বাইবেল একথা বলছে, মালাকি ৪:৬ যদি আত্মিক পিতার অন্তর সন্তানদের দিকে না ফেরে, তবে জাতি এবং দেশ এটা ধ্বংস হবে, বিনষ্ট হবে।
তাই আজকেই আমাদের শিশুদের জন্য সর্বোচ্চ বিনিয়োগকারী হতে হবে। তাদের জন্য বিনিয়োগ করা দরকার, তাদের জন্য মনোযোগী হওয়া দরকার। মণ্ডলী, আপনি এবং আমরা কি পরবর্তী প্রজন্মের জন্য সিরিয়াসলি চিন্তা করছি? আসুন আমরা তাদের জন্য সিরিয়াসলি চিন্তা করি এবং বিনিয়োগ করি। ধন্যবাদ।